ধন্যবাদ আপনাকে। ডিসেম্বর মাস আমাদের মহান মুক্তিযুদ্ধের বিজয় মাস এবং স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান রেখে বলতেছি, আসলে কি ডিসেম্বর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে? আমার মনে হয় এই প্রশ্নটা এখন সামনে নিয়ে আসা উচিত। 71 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ কি আদৌ স্বাধীনতা পেয়েছে কি পায়নি? সেদিন কি নামমাত্র মূল্যে পাকিস্তান সেনারা ভারতের কাছে সারেন্ডার করলেন? তারই পরিপ্রেক্ষিতে আমাদের একটা ভূখণ্ড মানচিত্রর কেবল একটা বহিঃপ্রকাশ হল। প্রকৃত স্বাধীনতা, সেই স্বাধীনতা কি কবে পেলাম? এবার আপনার প্রশ্নের উত্তরটা দিই যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান সাহেব, আমার ধারণা আজকে উনি মা অসুস্থ থাকলে সন্তান অনেক সময় অনেক কথা বলে, সেটাকে ওইভাবে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। কারণ তার সাথে এখন তাকে রাজনীতি ইলেকশনের মাঠে তাকে মাথা চালাতে হচ্ছে, তাকে তার কন্টেস্টেড বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে প্রার্থী নিয়ে একটু বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। তারপরও মমতাময়ী মা মৃত্যু সজ্জায়। তো সেই সময় উনি 71 নিয়ে যে কথাটা বলছেন, আমি সম্মানের সাথে বলবো উনি সারা দেশকে বুঝাতে চেয়েছেন 71 আজ 53 বছর পরও কেন মীমাংসিত হলো না। 71 এই ইস্যু আজ এত বছর পরও কেন মীমাংসিত হলো না। যেমন আজকে আমি 15 অ্যামেন্ডমেন্টে মানে মামলা ছিল, সে মামলায় অ্যাপিলেট ডিভিশনে আমি উপস্থাপন করলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক জিয়া, কিন্তু কনস্টিটিউশনে বলে দিচ্ছেন যে শেখ মুজিবুর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক, যেখানে তাজউদ্দিন সাহেব নিজে বলতেছেন যে শেখ মুজিবুর রহমান ঘোষণা দেননি, যেখানে দিস অ্যান অ্যাডমিটেড ফ্যাক্ট। উনি 25 তারিখ সন্ধ্যাবেলা কি হইলেন, অ্যারেস্ট হলেন। একে খন্দকার বলতেছেন উনি ঘোষণা দেননি। তাহলে এই কনস্টিটিউশনে এই যে নিলেন, তাহলে এই মীমাংসা অমীমাংসিত। আমি একটু আগে আপনাকে বললাম 16ই ডিসেম্বর কেন আমার মনে হয়, দেখেন আমার পরিবার মুক্তিযুদ্ধে, এই কথা বারবার বলার দরকার নাই, আমার মা বাবা সবাই যে সাফারার, বা বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধারা যে সাফারার, 16ই ডিসেম্বর যে সারেন্ডার অনুষ্ঠানটা হলো সেখানে কেন আমার মুক্তিযোদ্ধারা ছিল না? এই মুক্তিযুদ্ধটা তো আমাদের সবার, একটা লোকের কিন্তু না। কিন্তু এখানে আমি একটু অ্যাড করি, আপনি বাংলাদেশ ফোর্সের এইটা আমি দেখলাম, আমি একটু সেজন্য আজকে নিয়ে এসেছি ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। এটা একটু বলে দিই, প্রথম কোনো মিত্র বাহিনী বলে কোনো বাহিনী ছিল না। আবার মনে দিই জয়েন্ট ফোর্স বলে কোনো ফোর্স গঠন করা হয়নি, এরকম কোনো ট্রিটিও নাই। সো বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে একটা জয়েন্ট ফোর্স, আমাদের ফোর্সের সর্বাধিনায়ক ছিল জেনারেল MAJ ওসমানী, আর ইন্ডিয়ান ফোর্সের এইখানে দেখেন সুন্দর করে বলতেছে, আমি একটু পড়ে শোনাই যেটা নিয়ে এই মিসকোট হচ্ছে। দ্য পাকিস্তান ইস্টার্ন কমান্ড এগ্রিড টু সারেন্ডার অল পাকিস্তানি আর্ম ফোর্সেস ইন বাংলাদেশ টু লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অফ দ্য ইন্ডিয়া and Bangladeshi forces in the Eastern Theater. Where is the Bangladeshi forces? Secondly, এখানে তার সাইন থাকতে হবে। আপা ভালো জানেন যে কন্ট্রাক্ট হতে গেলে যদি একটা কন্ট্রাক্টের পার্টিতে আমরা 3 জন আছি, যদি 3 জন যদি সাইন না করে আমি আপনাকে বলতে পারি না ইউ আর বাইন্ড বাই দিস। ঠিক আছে, আমরা এখানে বাংলাদেশ ফোর্সের কথা উল্লেখ করা আছে, সেটাই আমি বলতে চাইছি। না আমি একটু পড়ি, ওখানে আমি শেষ করে দিই আর একটু। দ্য Pakistan Eastern Command shall come under the order of Lieutenant General Jagjit Singh Arora as soon as this instrument has been signed. Full stop. কোথায় বাংলাদেশ সৈন্যের কথা বলা আছে? আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে যে এটা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি, আপনি উল্লেখ করছেন কেন এস্টাবলিশ করছেন? 16ই ডিসেম্বর আমাদের মুক্তিযুদ্ধ না, মুক্তি দিবস হবে না। আমাদের মুক্তি দিবস হবে হচ্ছে 1972 সালের 13ই মার্চ। 1972 সালের 13ই মার্চ, যেদিন বঙ্গবন্ধুর দাবির পরিপ্রেক্ষিতে এদেশ থেকে 1.5 লক্ষ ইন্ডিয়ান সোলজার যখন এদেশ থেকে চলে গেল,
আপনারা হয়তো জানেন কিনা জানি না, 16 ডিসেম্বর যখন এই পাকিস্তানি সেনাবাহিনী সারেন্ডার করলো, তারপর সমস্ত বিভাগীয় জেলাগুলোর হেডকোয়ার্টারের ডিসিদেরকে ডেকে সেই জেলাগুলোর দায়িত্বভার নিয়েছিল ইন্ডিয়া। কেন তা নিবে? এবং এটা যদি শামসুল্লাহ সাহেবের বইয়ে আপনার পড়লেই দেখতে পাবেন। সেই জন্য যতদিন পর্যন্ত ইন্ডিয়ান সৈন্য এদেশে ছিল আমরা স্বাধীনতা পাইনি। আমরা মার্কেট মানে আধিপত্যবাদ, অর্থনৈতিক আধিপত্যবাদের কথা বাদ দেন, সৈন্য যতদিন 13 মার্চ 1972 সাল পর্যন্ত এদেশে ছিল ততদিনকে আমাদের আসলে স্বাধীনতা হয়েছিল। তাহলে আমাদের স্বাধীনতা দিবস যখন 16 ডিসেম্বর করতেছি, তখন মোদি যখন টুইট করে বলে 16 ডিসেম্বর হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, যখন আমাদের সম্মানিত সেনাপ্রধানের সাথে ইন্ডিয়ান সেনাপ্রধানের মিটিং হয়, সেই মিটিং এর পিছনে জেনারেল অরোরা আর নিয়াজির সারেন্ডার ছবি দেওয়া হয়, এই যে অবমাননা আমার মুক্তিযোদ্ধাকে, এটা তো আমাদেরকে অবমাননা। আমরা তো এই অবমাননা মানার জন্য তো মুক্তিযুদ্ধ করিনি। মুক্তিযুদ্ধ তো আমাদের লক্ষ লক্ষকে মুক্তি সেনারা করছে। এই মুক্তি সেনা আমার আপনার ভাই দল বলতে উনি পাকিস্তানের যে পাকিস্তান সেনাবাহিনীর যে অপারেশন, এটাকে মিন করছে না কোনো দলকে মিন করছে, এটা উনি যতক্ষণ পরিষ্কার করবে না ততক্ষণ মনে হয় আমাদের এর মধ্যে যাওয়া উচিত না। কেন বলতেছে এই কথা? যে বাংলাদেশ জামাত ইসলামকে যদি ইন করা হয় তাহলে এটা হবে না, কারণ তার মা এবং তার বাবা, যেমন বলি তার বাবা মুসলিম লীগকে অ্যাকোমোডেট করছেন, ন্যাপ এবং মুসলিম লীগ দুইটার মধ্যে দিয়ে বিএনপির উৎপত্তি, এবং শাহ আজিজুর রহমান, জাদু মিয়া দুইজনাই কিন্তু সেন্টেন্স খাটা। আবার বলে দিচ্ছি, শাহ আজিজুর রহমান 5 বছর না, জাদু মিয়া 5 বছর জেলে খাটছিলেন যুদ্ধ অপরাধের জন্য, আর শাহ আজিজুর রহমান 2 বছর জেলে খাটছিলেন। তো যেখানে কনসিলিয়েশন করছেন তার বাবার আদর্শ থেকে সে তারেক রহমান বিচ্যুতি হবে এটা আশা করি না। দ্বিতীয় কথা, 90 সালে জামাতে ইসলামের সমর্থন নিয়ে বেগম খালেদা জিয়া যখন সরকার করলেন, এবং আপনাদের একটা মনে আছে বোধহয়, বেগম খালেদা জিয়াও বলছিলেন এই দেলোয়ার হোসেন সাইদিদের যে বিচারটা হচ্ছে বিচারের নামে প্রহসন, এবং এই মির্জা আর মহাসচিব মহোদয় উনি পর্যন্ত বলেছেন এটা বিচারের নামে প্রহসন। সো আমাদের এই স্ট্যান্ডিংকে আমার ধারণা তারেক রহমান এইভাবে হয়তো অনেকে এটাকে ইন্টারপ্রেট করতে যাচ্ছে জামাতটাকে। আমি আসলে একটা জিনিসে পা দিতে চাচ্ছিলাম না, সেটা হচ্ছে জনাব তারেক রহমান সাহেব এটা জামাতকে মিন করে বলছে, আই ডু আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি কোনো টক শোতে এটা পা দিতে চাচ্ছিলাম এই কারণে যে আমার কাছে মনে হচ্ছে আগামী ইলেকশনে সবাই বিএনপি এবং জামাতের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করার জন্য অনেক কিছু বলতেছে। সেই জন্য আপনি যখন প্রথম সেগমেন্টে যখন প্রশ্ন করছেন আমি কিন্তু বারবার এড়িয়ে গেছি। আর যখন আপনি সরাসরি বলে বসলেন যে তারেক রহমান সাহেব জামাতকে দিতে, তখন তার আমার কোনো উপায় নেই, কারণ পানিতে নামছে তো ভিজতেই হবে। বোন শোনেন, জরিপ দেখে এত ভয় পাইলে হবে না, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। কাকে জয় লাভ করার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ সূরা ইমরানের 26-এ বলে দিচ্ছে সম্মান এবং জয় এই দুইটা দেওয়ার মালিক হচ্ছে আমি একা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো তারেক রহমান আজকে এই জায়গায় আসবেন, এটা কি উনি ভেবেছিলেন কোনোদিন? না। কোকো পৃথিবী থেকে বিদায় নিছেন, এটা কি আমরা জানতাম? না। আজকে আমাদের দেশনেত্রী যেভাবে অসুস্থ, তার জন্য দল মত নির্বিশেষে তিনি কিন্তু একটা জিনিস দেখেন, তিনি বিএনপি খালি নেত্রী এখন আর নাই। এটা কিন্তু একটা মানে হাসিনার যেটা সবচেয়ে বড় পরাজয়টা কি, যে সে 17 বছরে মানুষকে এত কিছু করে সে কিন্তু মানুষের মন জয় করতে পারেনি, আর বেগম খালেদা মানুষের জয় করে উপরে চলে গেছে। সেই জন্য আমি চেষ্টা করেছিলাম এটাকে অ্যাভয়েড করার। এবার আপনার আসি 71। আপনি দুইটা জিনিস আমার ওই আগের বারের কথায় আসছে। এক হচ্ছে 71-এ জামাতের ভূমিকা। দেখেন, জামাত ইসলামের রাজনৈতিকভাবে যেটা রনি ভাই বলছে, আই ডু সাপোর্ট, যে কি শেখ মুজিবুর রহমানও বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি চাইছিলেন অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে, যেটা রনি ভাই বলছে। আর দ্বিতীয় প্রফেসর গোলাম আজম, ওনারাও পাকিস্তান থেকে চলে আসতে চাননি। এটা ছিল রাজনৈতিক ভুল, এটা ছিল রাজনৈতিক ভুল। এবং এই কথাটা আমি সবসময় বলি, বাংলাদেশ জামাত ইসলামের যখন দেখলেন 25শে মার্চের পরে, 25শে মার্চের কালো রাত্রির পরে পাকিস্তান বাহিনীর যে বর্বরতা, তখন অবশ্যই জামাত তার রাজনৈতিক অবস্থানটাকে চেঞ্জ করা উচিত ছিল। সো রাজনৈতিক ভুল একটা জিনিস আর অপরাধ আর একটা জিনিস, আপনাকে এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। ভুল মানে আমি এটাকে সমর্থন করি, জুলাইকে অনেকেই সমর্থন করে, অনেকেই সমর্থন করে না। ধরে নেন একটা লোক জুলাইকে সমর্থন করলো না, কিন্তু সে কি রাস্তায় নেমে তার সন্তানদেরকে বা কাউকে পানি খাওয়ায়নি? এটা কি তার কি অন্যায় না? কিন্তু আপনি যেটা বারবার বলতেছেন সেটা কি হত্যা? আপনি আমি বলে দিচ্ছি আপনাকে এটা একটু শেষ করে নি। তাহলে আপনাকে দেখতে হবে জামাত ইসলামের রাজনৈতিক ভুল আর অপরাধ এই দুটাকে মিক্স আপ করা যাবে না, ধর্ষণ, খুন, গুম এগুলোর সাথে। তাহলে আপনি এখন একটু পিছনে যান, কোলাবোরেশন অ্যাক্টে
1,10,000 লোককে অ্যারেস্ট করা হলো, মামলা দেওয়া হলো 2,884টা, সেন্টেন্স দেওয়া হলো 752টা, এবং এই 752টার মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামের 2 জন ছিলেন, আব্বাস আলী খান এবং AKM ইউসুফ। বাকি সবাই কোন দলের, এটা আপনারা ইন্টারনেটে গেলেই দেখতে পাবেন। সো আপনি একটা লোককে কয়বার বিচার করতে পারেন? আর আপা আছেন, আপা আমার চেয়ে অনেক ভালো ছাত্রী, অনেক গুণ। দেখেন, everyone is presumed to be innocent until proven guilty। এটা হচ্ছে একদম, আপনি আমি সম্পর্কে নেগেটিভ ধারণা আপনার সম্পর্কে আমি করতে পারবো না বোন, যতক্ষণ না এটা প্রুফ হচ্ছে। সো বাংলাদেশ জামাতে ইসলাম যদি 71 সালে ভুল না অপরাধ করে থাকে, তার জন্য তো বিচার হতো। আর একটা জিনিস দেখেন, সবাই যে ভুল করে, মালেক মন্ত্রিসভা, এটা হচ্ছে মালেক মন্ত্রিসভা 71 সালে, এই মালেক মন্ত্রিসভা জামাত ইসলামের নেতা ছিলেন। আর দেখেন তাহলে 5 জন হচ্ছে মুসলিম লীগের, আওয়ামী লীগের 3 জন, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির 3 জন, জামাত ইসলামের 2 জন। তাহলে এই 14 জনের মধ্যে অন্য সবাই তো আওয়ামী লীগ ছিল, মুসলিম লীগ সবচেয়ে বৃহৎ দল, মুসলিম লীগ ছিল, আর কে ছিল? জামাত ইসলাম ছিল, পাকিস্তান ডেমোক্রেট পার্টি ছিল। এখন আপনাকে বলি, এই স্বাধীনতার বিরোধিতা তো কমিউনিস্ট পার্টিরাও করছে। আপনি তো চার্জ নিয়ে আসছেন তার বিরুদ্ধে, গণহত্যার চার্জ নিয়ে আসছেন, সমর্থন করেছিল তখন না। আপনাকে এটা আমি বলতেছি, আবার আপনি ভালো করে শোনেন, কাদের মোল্লা সাহেবের বিরুদ্ধে, আপনি দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে কিসের চার্জ নিয়ে আসলেন? চার্জ নিয়ে আসছেন তারা মানবতা অপরাধ করছে, গণহত্যা করছে। সেই চার্জ আজকে প্রমাণ হচ্ছে। তখন জননেত্রী আমি বলবো দেশের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া বলতেছে না, তারা এটা করেনি, এটা কি এটা সাজানো নাটক। আপনি একটা জিনিস বলেন, সুখরঞ্জন বালি, সে বলতেছে উনি কোনোদিন এটা করেনি। আমি একটু শেষ করেন, এবার আমাকে একটু শেষ করতে দেন, তারপর আপনি বলেন, যেহেতু 71 নিয়ে আসছে এটা বলতে হবে। আপনি একটা লোককে, যার বিরুদ্ধে প্রমাণ হলো না গণহত্যা করছে, একটা দল গণহত্যা করছে প্রমাণ হয়নি আজ পর্যন্ত, তাকে কেন আপনি গণহত্যার লেভেলটা দিচ্ছেন? আমার এটা আপনার মাধ্যমে সারা জাতিকে বলছেন, দয়া করে আপনার আমিরের জামাত কি বলছেন যে আপনারা যদি চান বিচার করেন জামাত ইসলামের। উই হ্যাভ দ্যাট কারেজ। আমরা এখনো বলতেছি যে গণহত্যা যদি বাংলাদেশ জামাত ইসলাম করে থাকে, আপনি বিচার করেন না ভাই, বিচার করার আগ পর্যন্ত, শেষ করে দিই, বিচার করার আগ পর্যন্ত আপনি এটা বলতে পারেন না। আর 1973 সালে বিচারের কথা বলছি না, এটা বলিনি। 73 সালে জামাত ইসলাম বিচার করলেন না কেন? সাহেব শুনেন, প্যানিকড হয়ে জরিপের ফলাফলে যখন দেখতেছে জামাত ইসলাম ভালো করতেছে, আপনি একটা জিনিস বলি, অনেক সময় প্যানিকড হয়ে মানুষ অনেক কথা বলে, এবং আপা প্রথমে যে কথাটা বলছে সেজন্য বলছে আমি পা দিতে চাচ্ছি না, বারবার আপনার এখানে বলতেছি। কোলাবোরেশন অ্যাক্টে তো 1973 সালে আপনি বিচার করছেন, জামাত ইসলামের বিচার করছেন না? জামাত ইসলাম দল হিসাবে তাহলে কি মানবাধিকার যদি করে থাকতো, তাহলে সে রায় কোথায়? সে রায় বদরুদ্দিন ওমররা বলতেছেন, যেখানে আপনি যে একটু আগে বললেন, আপনি বোধহয় ভুলে গেছেন, জাদুমিয়ার যে মার্কা ন্যাপের ধানের শীষ, সেটা কিন্তু বিএনপির মার্কা। আপনি এটা ভুলে যাচ্ছেন কেমন করে? আপনি তো ওন করলেন যে লোকটা পাকিস্তান বিভক্তির বিরোধিতা করলো, তার যে মার্কা বিএনপির, আজকে ধানের শীষের মার্কা হচ্ছে জাদুমিয়ার মার্কা। চলে আসলো বিএনপির মধ্যে, বিলীন হয়ে গেল, তাই না? শেষ করে দেন। তাহলে যখন এই দলের মার্কাটাও হয়ে গেল ভাসানী ন্যাপের মার্কা, এবং ভাসানী ন্যাপ বিলীন হয়ে গেল, এখানে মুসলিম লীগ বিলীন হয়ে গেল। একটু আগে দেখালাম 5 জন ছিল মুসলিম লীগের মন্ত্রী। তাহলে আপনি যদি বিচার করেন, তাহলে আপনার বিএনপিও বিচার করতে হবে। তাহলে আপনি একই পাল্লা থেকে, আমি একই জায়গা থেকে, আমি এক জায়গায় বলবো যে জামাত ইসলাম রাজাকার, ওদিকে আমি আমার ডান হাতের নিচে এক গাদা রাজাকার নিয়ে থাকবো, এটা কি দ্বিচারিতা হয়ে যাবে না? সেই জন্য, এবং আরেকটা জিনিস বল, ধর্ম নিয়ে ব্যবসা, এই কথাটা খুবই চমৎকার প্রশ্ন। তার আগে একটু বলে নি, রনি ভাই যে কথা বলছে, এই কথা জনাব তারেক রহমান বলছিলেন, সবার আগে দেশ। আপনার বোধহয় মনে রাখবেন। তো আমাদের যত কথাই বলি আগে দেখতে হবে সবার আগে দেশ মানে কি। 53 বছরে তো দেশটা বিক্রি করে ফেলে দিলেন। কেন ভারত করে? এই যে ভারতের কথা বললেন, মুক্তিযুদ্ধ তো ভারত ছিনতাই করে নিছে। আর 36শে জুলাইকে আমরা বলি কিন্তু দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতা না হলে কিন্তু দ্বিতীয় স্বাধীনতা হয় না। কারো যদি প্রথম সন্তান না থাকে, বলা হয় না এটা আমার দ্বিতীয় সন্তান। আমরা কিন্তু 36শে জুলাইকে বিপ্লব বলতেছি, এবং বলতেছি এটা দ্বিতীয় স্বাধীনতা, কেউ বলেনি প্রথম স্বাধীনতা। ঠিক একই রকম ভাবে 71 সাল হচ্ছে সমস্ত মানুষের, 7.5 কোটি বাংলাদেশি সেই সময় ছিল, এই 7.5 কোটি বাংলাদেশির হচ্ছে 71। ঠিক 24শে জুলাই, 36শে জুলাই বা 5ই আগস্ট, এটা হচ্ছে এই আমাদের 16 কোটি মানুষের। এটা কোনো দল যদি এটাকে ওন করতে চায়, তাহলে সেই দলের জন্য, সেটা যদি জামাত ইসলামও হয় আমি বলতেছি, তার জন্য করুণ পরিণতি অপেক্ষা করতেছে। দ্বিতীয় যে কথাটা আপনাকে একটা জিনিস বলি,
অপরাজনীতি এই জিনিসটা কি? আপনি মুক্তিযোদ্ধাকে এমন জায়গায় নিয়ে গেলেন কেন যেখানে আজকে মানুষ এই বলতেছে কলের গান শুনে? আমার মুক্তিযুদ্ধ তো আমার সম্মানের জায়গা, এটাকে কেন বলতেছে মানুষ কলের গান? আর ভাই এটা বাদ দেন তো, অন্য কথা শুনি। এই যে কথাটা, মানে আপনার মধ্যে তো বিরক্তি এমন জায়গায় নিয়ে গেলেন, তার মানে আপনি একটা সম্মানের জায়গাকে তো নষ্ট করলেন। এই নষ্ট করলো কে? আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগকে তাহলে কি, কেন এই নষ্টটা? যে ক্ষতি আওয়ামী লীগ করেছে সেখান থেকে আমরা কিভাবে সেটাই বলতেছি বোন, শোনেন। দেখেন, আপনি একটু আগে বললেন না, আমি যখন ছাত্র বয়সে ইন্টারমিডিয়েট পড়ি তখন স্টপ জেনোসাইড বলে একটা শর্ট ফিল্ম ছিল, আপনার দেখছেন কিনা? এবং জহির রায়নের ছিল, আর এখনো মনে আছে আগুনের পরশমণি দেখতে দেখতে হাওমাও করে কাঁদছিল। তার মানে এখনো কিন্তু প্রতিটা মানুষ অন্তরে, আপনি যেভাবে বলতেছেন ৭১কে আমরা ধারণ করি। কেন বলতেছি এই কথা? আমরা সামনে আগে দেখেন, এর আগেও বলছি, আমার পরিবারের কথা বাদই দিলাম। আমিরে জামাত তার নিজের কাজিন হচ্ছে ৭১ সাল শহীদ হয়েছেন, তিনিও শহীদ পরিবার। আর যেটা রনি ভাই একটু আগে বললেন, জেনারেশনের মধ্যে তার ৫৩ বছরের তো গ্যাপ। তো যে লোকটার বয়স আজকে ৭০ বছর, ৫৩ বছর যদি বাদ দেন, তার বয়স তো ১৭ বছর ছিল। তাহলে বাংলাদেশ জামাত ইসলাম বা শিবির যারা করতেছেন আজকে নেক্সট জেনারেশন, তাদেরকে কি আপনি ওই ৭১ তরুণ যারা আছে তারাও কিন্তু হবে না, ছোট করে সেটা পলাশি হবে না, হাজী শরীয়তুল্লাহ থেকে টানতে হবে। কিন্তু ওই জায়গায় আমি যাচ্ছি না। আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ৭১ সাল আমাদের যে মহান স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধে যে জামাত ইসলাম পাকিস্তান ছিল, আর আজকে যে বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ ওন করে যে জামাত ইসলাম ১৯৮১ সালে গঠন হলো, তার আপনি সংবিধান থেকে শুরু করে সবকিছু পাশ করলেন, তার নিবন্ধন দিলেন। গোলাম আজম সাহেব এদেশে এসে তার নাগরিকত্ব নিয়ে মামলা করে, মামলায় কি জিতলেন? গোলাম আজম সাহেব ভাষা সৈনিক ছিলেন। দেখেন, জামাত ইসলাম মানে যে পাকিস্তানের সবকিছুকে সমর্থন করছে তা না। আপনি দেখেন সংবাদের সমস্ত সংবাদ বা যে কোনো পেপার পাবেন। আমি শেষ করে দিই, এটা শেষ করে দিই, ১ মিনিট লাগবে খালি। সুতরাং জামাত না, কাউকে ট্যাগ করেন না, রিকনসিলিয়েশন করেন। আওয়ামী লীগ বাদে ট্যাগের রাজনীতি আপনার না, আমি বলছি ট্যাগের যে রাজনীতি হচ্ছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান হতে হবে এবং আমাদের সবাইকে রিকনসিলিয়েশন করে এগিয়ে যেতে হবে। এখানে আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই। মামলা বাণিজ্যে যেমন আমার এখনো মনে আছে এক টক শোতে এই নীলুফার আপা বলছিলেন, জামাত, এই আপনি যে প্রশ্ন করলেন একই প্রশ্ন করেন, জামাত তো কোনো মামলা দেয়নি, বিএনপি সব মামলা দিছে। এবং তিনি বলছেন বেশিরভাগ মামলা, আমি তার কথা কোট করতেছি, আপনার না, তার কথা কোট করতেছি, আপনি এটা দেখতেও পাবেন। বলছে বেশিরভাগ কিছু মামলা দিছে এবং বেশিরভাগ মামলায় ভুয়া, এই কথা বলছিল। তখন আমি বলছিলাম, তাহলে যে মামলা দেয় সেই জানে কোনটা ভুয়া কোনটা ভুয়া না। জামাত ইসলামের কাজ মামলা দেওয়া না, জামাত ইসলাম মামলাবাজ না, মামলাবাজ হচ্ছে আওয়ামী লীগ। রাষ্ট্রের কাজ হচ্ছে কি করা? মামলা দেওয়া। পুলিশের কাজ হচ্ছে, আপা ভালো জানে, আমরা আইনের লোক, দুইটা জিনিস, একটা হচ্ছে এফআইআর থেকে মামলা হয়, আর একটা হচ্ছে আমাদের পিটিশন কেস থেকে মামলা হয়। পিটিশন কেস দিবে হচ্ছে ভিকটিমের পরিবার, আর এফআইআর দিবে হচ্ছে পুলিশ। এবং আজকে একটু আগে যে বললেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আল্লাহর ইচ্ছায় 18 মাসে আমরা কেউ গুম হয়নি, 18 মাসে কাউকে আয়না ঘরে যেতে হয়নি। এই 18 মাসে অ্যাটলিস্ট এই সমস্ত টিভি চ্যানেলগুলোতে আমরা কথা বলতে পারতেছি প্রাণ খুলে, এবং এই যাওয়ার সময় এই ভয়টুকুন নাই যে রাস্তা থেকে আমাকে কেউ তুলে নিয়ে যাবে। এই যে একটা শান্তি, এই যে শান্তির মধ্যে আছেন আপনি, যে কথাটা এখন আর দিকে নিয়ে গেলাম, শুনেন, মামলা দেওয়া জামাতের কাজ না তো, মামলা দেওয়া পুলিশের কাজ, সরকারের কাজ। সেটা সে কাজটা কেন জামাত ইসলাম করবে? এবার আপনার মামলা দেবেন না, আপনি ভুক্তভোগী হলে তো ভুক্তভোগী পরিবার মামলা দিবে, সেটা তো ভুক্তভোগী পরিবার মামলা দিবে, হয় জামাত ইসলাম। এটা যে নোশনটাই খারাপ, এটা আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে। না, আমি শেষ করে দিই আপনার দ্বিতীয়টা দেখে। না না, আরেকটা বলেন, আপনি শোনেন, আপনি কি জানেন কিনা জানি না, হৃদয় বিদার সন্ধির সময় দ্যাট ড্রাফটেড ওয়াজ রিটেন বা একটা অমুসলিম, এবং আলী রাজা আনহু তখন খুব ইয়া করছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এখানে সাইন করেন না আপনি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে মোস্তফা লিখছিলেন আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছিলেন না, সেই জন্য। কিন্তু তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইন করছিলেন। একটা লোকের বিরুদ্ধে যদি আপনার এরকম অবজেকশন থাকে, আপনি ভোট দিয়েন না ভাই। সে লোকটা নন্দী যদি সত্যি ভারতের চর হয় আর জামাত ইসলাম ভুল করে, তাহলে আপনি তাকে ভোট দিয়েন না, ভোটের মাঝে আপনি জবাব দেন। এটা তো একটা সহজ ব্যাপার, এটা মানুষের উপর ছেড়ে দেন। যদি জামাত ইসলাম এই ভুল করে, তার ভোটেই প্রমাণ হবে জামাত ইসলাম একজন হিন্দুকে, জামাত ইসলাম তার হিন্দু শাখার প্রধানকে এইখানে দিয়ে আরেকটা জিনিস বলে, আপনারা যাই বলতেছে আমরা ভারতের চর বলে না, ভারতের চরকে সেটা আমরা সবাই জানি। একটা জিনিস আপনাকে, এই যে হিন্দু এবং মুসলমান এই বিভেদ করা যাবে না, আমরা সবাই বাংলাদেশ, এবং এই বিভেদের রাজনীতি থেকে সরে আসতে হবে। আমাদের হিন্দু ভাইরাও কিন্তু এই ৩৬শে জুলাই জীবন দিছে। তাহলে কি আপনি বলবেন সব হিন্দুরা আওয়ামী লীগ করে? না, হিন্দুরা গয়েশ্বর রায় চৌধুরী বিএনপি করে না,
কেন তার মেয়ে রাস্তায় যায়নি, তার ছেলের বউ যায়নি? ওইভাবে এইভাবে হিন্দু আইডিওলজিটাকে এইভাবে ইউজ করাটা, এটা এই ন্যারেটিভটা খুবই খারাপ। আমরা সবাই মানুষ এবং আমরা সবাই ইসলামী রাজনীতি করলে দিয়েছেন, এটাকে স্বাগত করবেন কিনা বা ঝাঁপিয়ে পড়বেন কিনা, ভেরি ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। তিনি কিভাবে ক্যাম্পেইন করবেন, একটা জিনিস আপনাকে বলি, আপনি দুইটা জিনিস আমাকে উভয় সংকটে ফেলে দিলেন। আমি যখন নিবন্ধনের জন্য আমার দলে গঠনতন্ত্র জমা দিলাম, তখন বললো তোমার মহিলা শাখা লাগবে, তোমার অন্য ধর্মাবলম্বীকে অ্যাড করতে হবে। কি জন্য? এটা ইনক্লুসিভ, না হলে তুমি এদেশে রাজনীতি করতে পারবে না। আচ্ছা ঠিক আছে। আমি তখন অতীত ঘেটে টেটে দেখলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় 4-5 জন, খলিফার সময় 4-5 জন যারা রাজস্ব আদায় করতো, প্রধান বিধর্মীরা ছিলেন। আমি এখন আমার কি জামাতে ইসলাম কি বিধর্মী শাখা বলবো না, কিন্তু জামাতে ইসলাম অন্যান্য ধর্ম, যেটা আমার কনস্টিটিউশন কি করছে, সম্মান দিছে। আমি এই কনস্টিটিউশন সম্মান করে বাংলাদেশকে ধারণ করছি। তাহলে ওই লোকটাকে যে নিচে উনি ওনার স্ট্র্যাটেজি ঠিক করবে, দাঁড়িপাল্লা মানেটা কি? দাঁড়িপাল্লাটা এই সিম্বল কি? ন্যায় বিচার। সে ন্যায় বিচার কি হিন্দুর জন্য আলাদা, মুসলমানের জন্য আলাদা? ন্যায় বিচার সবার জন্য এক। দ্য প্যারামিটার ইজ সেম। আল্লাহ বলছে মিজান, মিজান মানে কি? ন্যায় বিচার। আর আল্লাহ হচ্ছে কি আমার আপনার, তাই ব্রহ্মা মানে কি? আর আমি এই যে একটু আগে শুরু করছিলাম যে পূজা রোজা, এটাকে আমি খুবই অপছন্দ করি। এই ধরনের কথা বলা উচিত না, এবং এটা আমার পার্সোনাল মত বলতেছি যে যারা এটা বলছে তারা ভুল করছে। ভুলটা স্বীকার, এটা খুব ভালো কথা বলছেন বোন। আমি চাই আপনার মতো মেয়েরা সংসদে আসুক, এবং আমি এটা জামাত ইসলামকে কনভয় করবো। আমি জামাত ইসলামকে কনভয় করবো। না শোনেন না বোন, শোনেন আমি বোন আপনাকে প্রথম দিন থেকে বোন বোন বলি, এবং আপনি যত সুন্দর ভোকাল, আমার ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার মতো মেয়েরা জামাত ইসলামের হয়ে সংসদে আসুক, এবং ইনশাল্লাহ সে দোয়া যেন আল্লাহ কবুল করে, এবং আপনি জামাত ইসলামের হয়ে যেন সংসদে আসেন, সেজন্য আমি খাস করে দোয়া করব। এবং আমি জামাত ইসলামের আমির জামাতকে এই কথাটা অবশ্যই পৌঁছাবো, আপনার মতো মেয়ে, এত সুন্দর জ্ঞানী মেয়েদেরকে বাইরে রাখা ঠিক হবে না, এনাদেরকে সংসদে নিয়ে আসতে হবে ইনশাল্লাহ। সাংবাদিকতা করবে কি? না সাংবাদিকতা আমার বোন তখন বোন একটা জায়গায় আইন তৈরি হোক, তারপরে না বোন, আমি আমার বোন হিসাবে আমি চাই আমার বোন আসুক সংসদে। না প্রশ্ন এড়িয়ে যায়নি বোন। না, নারী প্রার্থী এখন তো আমাদের প্রার্থী কনফার্ম হয়নি। আর বললাম তো আপনারা, সেই জন্যই বললাম এখনো সুযোগ আছে ইনশাল্লাহ। আপনাকে চাইলে দিব, আপনি চাইবেন না, আপনাকে যাতে নিয়ে যাওয়া হয় সে ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। সর্বনাশ। ইনশাল্লাহ। ব্যারিস্টার রুমিন ফারহান, আমি সেটা আশঙ্কা করি না। আমার কাছে মনে হয় এবারে ভোটটা হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে জয়ের ব্যাপার। জুলাই সনদ জিতবে এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, একটা নতুন সূর্য উঠবে, যে সূর্যের আলোকে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করব ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আর যেটা ভাই বললেন সেটাকেই বলতেছি, এখনো সরকার ওইরকম পরিস্থিতিতে যায়নি যে পরিস্থিতিতে সরকার একা ভোট করতে পারবে। এখানে সমস্ত রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীলভাবে কি করতে হবে, তার দায়িত্ব পালন করতে হবে। আর ভাই আরেকটা বললেন যে জামাত ইয়া না, ওই যে প্রথমেও বলে নিছি এখনো বলতেছি, যদি ভোট সুস্থ হয়, ভোট ইঞ্জিনিয়ারিং না হয় 2008-এর মতো, এইটাকে আমাদের পাহারা দিতে হবে। তারপর যাই ক্ষমতায়, যেন আমির জামাত আজকে বলছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং পাহারা দেওয়া যায় কিনা আসলে ইলেকশন শেষ করে দিয়ে আমির জামাত কি বলছেন, আমরা 200 সিট পাইলেও আমরা একটা জাতীয় সরকার গঠন করব। এই যে কথাটাগুলো বলছে, বিএনপিও একই কথা বলছে। সো আমার মনে হয় যে এবারে ওই জিনিসটা হওয়ার সম্ভাবনা কম।